হ্যালো এবং স্বাগতম আমাদের হরর হাব ইউটিউব চ্যানেলে। এখানে আমরা ভয়ের অন্ধকার জগতে প্রবেশ করব, যেখানে ভূতের কাহিনীগুলো আপনাকে শিহরণ জাগাবে। আমাদের গল্পগুলো জীবনের সত্য ঘটনার উপর ভিত্তি করে তৈরি, এবং প্রতিটি গল্পের পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ রহস্য। আপনি কি জানেন অন্ধকারে কত গল্প ছড়িয়ে আছে? আমাদের সাথে থাকুন এবং শুনুন প্রাচীন কিংবদন্তি, ভুতুড়ে ঘটনার অভিজ্ঞতা এবং অপরিচিত শক্তির কথা। আপনার মনে হবে এই কাহিনীগুলো আপনার চারপাশে ঘটছে, যেখানে ভয়ের ছায়া আপনার মনকে থমকে দেবে। প্রতি কাহিনী একটি নতুন রহস্য উন্মোচন করবে, যা আপনার রোমাঞ্চের অনুভূতি বাড়াবে। প্রস্তুত হন অজানা ভয়ের মুখোমুখি হতে এবং আমাদের সাথে এই ভুতুড়ে যাত্রায় যুক্ত হন। আপনার রাতগুলো আর কখনোই একই রকম কাটবে না। চলুন শুরু করি আমাদের আজকের ভৌতিক গল্প। অল্প কিছুদিন আগে এক বিকেলে আমাকে এক ভদ্রমহিলার মানে মিসেস ব্রাউনের বাড়িতে যেতে বলা হলো। আমাদের প্যারিসের হাই প্রিস্ট আমাকে যেতে বললেন। ভদ্রমহিলা নাকি খুবই অসুস্থ, তার বাড়ি মন্টপেলিয়ার স্কোয়ারে। আমি বাড়ির সামনে গিয়ে দেখলাম একজন ডাক্তার বেরিয়ে আসছেন বাড়ি থেকে। ডাক্তারও আমাকে দেখে আমার দিকে এগিয়ে দেন, একটু ইতস্তত করে বললেন, মে আই টক টু ইউ ফর আ মোমেন্ট? আমি বললাম, হ্যাঁ বলতেই পারেন, বলুন। ডাক্তার বললেন, এক্ষুনি শেষ কৃত্য করবেন না ফাদার, রোগিণীকে বরং কিছু উৎসাহের কথা, কিছু আশার কথা শোনান। বলুন উনি যেন সেরে উঠবার চেষ্টা করেন, উনি যেন এই মুহূর্তে জীবন সম্পর্কে হতাশ হয়ে না পড়েন। কেন? আমার ধারণা এখনো শেষ মুহূর্ত আসেনি। আমরা অর্থাৎ ডক্টরেরা শেষ পর্যন্ত চেষ্টা করে দেখতে চাই। আমাদের কাছে যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ। ডাক্তারের প্রস্তাবে আমি সম্মতি জানালাম। বললাম, অলরাইট, ঠিক আছে, আমি এক্ষুনি কনফেশন গ্রহণ বা লাস্ট রাইটের কোনোটাই করব না। কিন্তু রোগিণীকে দেখার পর, মানে মিসেস ব্রাউনকে দেখার পর মনে হলো ডাক্তারকে এরকম কথা না দিলেই বোধহয় ভালো করতাম। ডাক্তার সাহেব যে কেন এমন একটা অনুরোধ করলেন তা বুঝতে পারলাম না। রোগিণীর অন্তিম সময়ের খুব দেরি আছে বলে তো আমার মনে হলো না। এখন না করলে লাস্ট রাইটস আর কখন করা হবে? কিন্তু যখন কথা দিয়েছি তখন সেটা তো রাখতেই হবে। ঠিক করলাম কাল সকালে এসে শেষ ধর্মীয় অনুষ্ঠানগুলো সেরে ফেলবো। ডাক্তারের কথা মতো রোগিণীকে উৎসাহ দিলাম। মিসেস ব্রাউন তাতে খুশি হলেন। বয়স তো তেমন বেশি কিছু হয়নি, বাঁচবার আকাঙ্ক্ষা এখনো ওর মনে তীব্রভাবেই রয়েছে। চলে আসবার সময় নার্সের কাছে আমাদের টেলিফোন নাম্বারটা দিয়ে এলাম। বললাম, রোগিণী মিসেস ব্রাউনের অবস্থা যদি খুব খারাপের দিকে যায় তাহলে আমাকে যেন সঙ্গে সঙ্গে ফোন করা হয়। সেই রাতে একজন প্রিস্টের ঘরে যথারীতি টেলিফোনের সুইচ অন করে রাখা হলো, কেননা রাতেও কোনো অসুস্থ মানুষের বাড়ি থেকে ডাক আসতে পারে। আমি যথাসময়ে বিছানায় আশ্রয় নিলাম এবং বলা বাহুল্য ঘুমিয়ে পড়লাম। খুব ভোরে, হ্যাঁ তখনও শেষ রাত কেটে যায়নি, গভীর ঘুম থেকে আমি জেগে উঠলাম। আমার শোবার ঘরের দরজাটা হঠাৎ খুলে যাওয়ার জন্যই বোধহয় আমার আমার ঘুম ভেঙে গেল। খোলা জানলা পথে অস্তচন্দ্রের আলো এসে পড়েছে ঘরের মধ্যে। সেই আলোয় দেখলাম আমার ঘরের দোরগোড়ায় একজন লোক এসে দাঁড়িয়েছে। মনে হলো লোকটি যেন বলল, একটা ফোন এসেছে, মনুষ্যর বাড়ি থেকে একটা ফোন এসেছে। লোকটির গলার স্বর কেমন যেন অস্পষ্ট, কেমন জড়ানো জড়ানো। ততক্ষণে আমার চোখ থেকে ঘুমের ভাব কেটে গিয়েছে। আমি বিছানায় উঠে বসে একটু রাগত রূঢ় স্বরে বললাম, একটু পরিষ্কার করে কথাটা বলুন, আপনার কথা ঠিক শুনতে বা বুঝতে পারছি না। কেমন? কথাটা বলে অপ্রস্তুত হয়ে পড়লাম। কৃষ্ণপক্ষের ক্ষীণ চন্দ্রকলার ম্লান আলো এসে পড়েছিল ছায়ামূর্তির কাঁধ আর গলার উপর। সেই আলোয় দেখলাম আগন্তুকের পোশাকের সাদা কলার। কি লজ্জা! এই যে আমাদের প্যারিসের ভারপ্রাপ্ত হাই প্রিস্টের কলার। এত রাতে হাই প্রিস্ট নিজেই আমায় জাগাতে এসছেন, আর আমি কিনা রূঢ়ভাবে তার সঙ্গে কথা বললাম। বৃদ্ধ এবার পরিষ্কার গলায় বললেন,
মুহূর্ত নষ্ট করার মতো সময় নেই। টেলিফোন মারফত একটা খবর এসেছে, এখন প্রতিটি মুহূর্ত মূল্যবান। টেলিফোন শব্দটা শুনেই আমার গত বিকেলের কথাটা মনে পড়ল। সুতরাং কোথা থেকে ফোন এসেছে তা আমি জিজ্ঞেস করলাম না, এক লাফে বিছানা থেকে নেমে পড়লাম। বৃদ্ধ ততক্ষণে আমার দোলগোড়া থেকে চলে গিয়েছেন। দরজাটা বন্ধ করে দিলাম। আলো জেলে দেখলাম 4:45। তাড়াতাড়ি পোশাক পরে আশ্রমের প্রেয়ার রুমে গেলাম। যাবার পথটা অন্ধকার। বৃদ্ধ প্রিস্ট আলো জ্বালতে ভুলে গিয়েছেন। প্রেয়ার রুম থেকে বাইবেল এবং পবিত্র ক্রস নিয়ে ফটকের দিকে এগোলাম। ফটক বন্ধ। দরওয়ানকে ডেকে খোলালাম। রাস্তায় বেরিয়ে চললাম আমার গন্তব্যস্থল মিসেস ব্রাউনের বাড়ির দিকে। বাড়ির সামনে এসে দেখলাম জানলায় জানলায় আলো। বাড়ির লোকজন ঘুমোয়নি। রোগিণীর অবস্থা তাহলে সত্যিই খারাপ। কলিং বেল টিপে হাত ঘড়ির দিকে তাকালাম। 4টে বাজতে 5 মিনিট বাকি। আবার বেল টিপলাম, কোনো সাড়া নেই। আমি বারবার কলিং বেল টিপতে লাগলাম। কাছাকাছি কোনো ঘড়িতে ঢং 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 করে 4টে বাজলো। আমি আবার বেল টিপলাম। অবাক কাণ্ড, যারা আমাকে আসবার জন্য ফোন করলো তারা কেউ আমাকে দরজা খুলে দিতে আসছে না। বেল যে খারাপ তাও তো মনে হচ্ছে না। কাল তো এই বেল টিপতে সাড়া মিলেছিল, তবে আজ কেউ দরজা খুলতে আসছে না কেন? তবে কি মিসেস ব্রাউন আর বেঁচে নেই? গতকাল বিকেলবেলার কথা মনে করে অনুশোচনায় মনটা ভরে গেল। কেন ডাক্তারের কথা শুনতে গেলাম? লাস্ট রাইটসটা তো কালকে করে ফেললেই হতো। এবার সজোরে ধাক্কা দিলাম দরজায়। এত জোরে ধাক্কা মারলাম যে বাড়ির সবাই যদি ঘুমিয়েও থাকে তবে এই শব্দে তারা জেগে উঠতে বাধ্য। কিন্তু বাড়ির সবাই যে ঘুমিয়ে আছে তাও তো মনে হচ্ছে না। বাইরে থেকেই দেখতে পাচ্ছি হল ঘরে আলো জ্বলছে। সিঁড়ির মাথায় আলো, জানলা দিয়ে আলো আসছে। এরকম আলোয় আলোময় করে কেউ ঘুমোয় না। মনে পড়লো বাড়িতে লোক আছে মোট 6 জন। মিসেস ব্রাউন অসুস্থ, তিনি আছেন এক ঘরে। তার স্বামীও খুব অসুস্থ, তিনি আছেন আরেকখানা ঘরে। এছাড়া আছে তাদের নার্সরা। 2 জন নার্স দিনে আর 2 জন নার্স রাতে রোগীর কাছে থাকে। ওরা হলো 4 জন। দিনের নার্স 2 জন নিশ্চয়ই ঘুমিয়ে আছে। রাতের নার্সরা নিশ্চয়ই নিজের নিজের পেশেন্টের কাছে রয়েছে। কাজেই দরজা খুলবে কে? রাস্তার উপাশে একটা মোটা সোটা মিশকালো বেড়াল থেকে থেকে ডেকে উঠছে। কিরকম ভয়ঙ্কর ভাবে ডাকছে। গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। অপেক্ষা করতে লাগলাম। মৃত্যু পথযাত্রিনীকে কি জানি মৃত্যুই কিনা না দেখে প্যারিসে ফিরে যাওয়া এখন আমার পক্ষে অসম্ভব। অধৈর্য হয়ে ফিরে গেলে প্রিস্ট হিসেবে আমার কর্তব্য করা হবে না। না, কোনো খোঁজ খবর না নিয়ে ফিরে যাওয়াটা মোটেই ঠিক হবে না। কিন্তু শেষ রাতে আমাকে ডেকে এনে বাড়ির বাইরে এই ভোরবেলায় দাঁড় করিয়ে রাখার অর্থটা কি? এটা কোন ধরনের রসিকতা? আবার সজোরে বেল টিপলাম। বাড়ির মধ্যে বেলের শব্দও শুনতে পেলাম। বাড়িখানার নিস্তব্ধতা যেন খান খান হয়ে গেল। হাত ঘড়ির দিকে তাকালাম। 4:12 হয়েছে। এখনো কেউ দরজা খুলল না। ঠিক করলাম আলোকিত জানলা লক্ষ্য করে একখণ্ড পাথর ছুঁড়ব। একখণ্ড পাথর কুড়িয়েও নিলাম, ছুঁড়তেও যাচ্ছিলাম, কিন্তু সেই মুহূর্তে রাস্তার ওপাশের বিড়ালটা ম্যাও করে ভয়ঙ্কর চিৎকার করে উঠল। হাতের পাথরখানা ছুঁড়লাম বিড়ালটার দিকে। সেই মুহূর্তে 4:15 বাজলো। গভীর স্বস্তির সঙ্গে দেখলাম সদর দরজাটা খুলে গেল। কোনো প্রশ্ন করে সময় নষ্ট করলাম না। সোজা চলে গেলাম বাড়ির মধ্যে। রোগিণীর বিছানার পাশে হাঁটু মুড়ে বসে নার্স বাইবেল থেকে স্তোত্র পাঠ করছে। আমি ঘরে ঢুকতেই সে চমকে গেল। শুনলাম মিসেস ব্রাউন দুর্বল কণ্ঠে বলছেন, আমি চাইছি আমার শেষ সময়ে ফাদার স্টিভেন্স আসুন। তিনি আমার কনফেশন নিন।
আমার লাস্ট রাইটস করান। মুমূর্ষু মিসেস ব্রাউন আমার নামই করছেন। শুনলাম আমি এই ঘরে আসবার আধ ঘন্টা আগে থেকে মিসেস ব্রাউন কেবলই আমার নাম করছেন। শেষ পর্যন্ত নার্সকে বলছেন অন্তিম প্রার্থনা পাঠ করবার জন্য। অনুগ্রহ করে আপনি একটু বাইরে গেলে ভালো হয়। আমি এবার মিসেস ব্রাউনের কনফেশন নেব। নার্সকে লক্ষ্য করে কথাটা আমি বললাম। নিঃশব্দে ঘর থেকে চলে গেল নার্স। ঘরের মধ্যে এবার আমি আর মিসেস ব্রাউন। দুর্বল কণ্ঠে মিসেস ব্রাউন তার জীবনের ঘটনাগুলি বলতে লাগলেন। মিসেস ব্রাউনের স্বীকৃতি শুনলাম। শেষ ধর্মীয় অনুষ্ঠানও করা হয়ে গেল। ঘন্টাখানিক কি ঘন্টা দুয়েক পরে রোগিণী অজ্ঞান হয়ে গেলেন। আমিও মৃতের জন্য প্রার্থনা পাঠ করতে লাগলাম। মিসেস ব্রাউনের অন্তিম মুহূর্ত আসন্ন। প্রার্থনা শেষ হলো। আপাতত আমার আর কিছুই করার নেই। প্যারিসে ফিরে যাওয়ার জন্য তৈরি হলাম। স্বীকৃতি এবং শেষ ধর্মীয় অনুষ্ঠান সমাপ্ত হবার পরই নার্স মেয়েটি রোগিণীর ঘরে এসেছিল। মেয়েটি আমাকে ধন্যবাদ দিতে লাগলো। শেষে বলল, হঠাৎ ঘরে ঢুকে আপনি আমাকে চমকে দিয়েছিলেন, তবু আপনি শেষ রাতে কষ্ট করে এখানে এসেছেন, সেজন্য আমরা কৃতজ্ঞ। আপনাকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি। আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই। মুমূর্ষু শেষ সময় তার কাছে আসা তো আমাদের কর্তব্য। বরং ধন্যবাদ তোমার প্রাপ্য। আমার প্রাপ্য? কেন? কারণ তুমি আমাকে টেলিফোন করেছিলে। কিন্তু আমি তো আপনাকে ফোন করিনি ফাদার। তাহলে আর কেউ করেছিল? শুনলাম মিসেস ব্রাউনের বোন এসেছিল, হয়তো তিনিই ফোন করেছেন। মিসেস ব্রাউনের বাড়ি থেকে বিদায় নিলাম। প্যারিসে ফিরে এসে মনে হলো হাই প্রিস্ট রেভারেন্ড ফাদারের কাছে আমার ক্ষমা চাওয়া উচিত। বৃদ্ধ আমার ঘুম ভাঙাতে এলেন, অথচ আমি তার সঙ্গে রূঢ়ভাবে কথা বললাম। প্রথমেই ফাদারের ঘরে ঢুকলাম। তিনি বাইবেল পড়ছিলেন। আমি ঘরে ঢুকতে তিনি জিজ্ঞাসু চোখে আমার দিকে তাকালেন। একটু লজ্জিত ভাবে বললাম, ফাদার, গত রাতে আপনার সঙ্গে খারাপ ব্যবহার করার জন্য আমি খুব দুঃখিত। আমি ক্ষমা চাইছি ফাদার। কি বলছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। ফাদার, কাল শেষ রাতে আপনি যখন আমাকে ডাকতে গিয়েছিলেন তখন আমি আপনার সঙ্গে মোটেই ভালো ব্যবহার করিনি। ইউ আর মেকিং আ মিস্টেক। তুমি ভুল করছো। কাল রাতে তো আমি তোমাকে ডাকতে যাইনি। আপনি গিয়েছিলেন। 3:45 একটু আগে আপনি আমার দরজায় এসেছিলেন। কি বলছো তুমি? হ্যাঁ, আপনি বললেন একটা ফোন এসেছে, একজন মুমূর্ষুর বাড়ি থেকে ফোন। আমি বললাম হ্যাঁ। আপনি আরো বললেন এক মুহূর্ত নষ্ট করার মতো সময় নেই, টেলিফোন মারফত একটা খবর এসেছে, এখন প্রতিটি মুহূর্ত মূল্যবান। দেখো হে, তুমি বোধহয় স্বপ্ন দেখেছ। গত রাতে আমি ঘর ছেড়ে একবারের জন্যও বাইরে যাইনি। অবশ্য কাল রাতে আমি মোটেই ঘুমোতে পারিনি। তুমি যে সময়ের কথা বলছো তখন আমি জেগেই ছিলাম। আমার ঘরে আলো জ্বলছিল। আর তাছাড়া কাল রাতে তো প্যারিসে কোনো ফোন আসেনি। এলে নিশ্চয়ই জানতে পারতাম। আমার ঘরেই তো ফোন রয়েছে আর আমি তো জেগেই ছিলাম। স্তম্ভিত হয়ে গেলাম। নার্স ফোন করেনি, ফাদার আমাকে ডাকতে যাননি, ফোন আসেনি। এসব কি ব্যাপার? এ কি রহস্য? বিস্ময়ের প্রথম ধাক্কাটা সামলে নিয়ে ফোন তুললাম। এক্ষুনি টেলিফোন এক্সচেঞ্জে ফোন করতে হবে। কাঁপা আঙুলে ডায়াল করলাম। আমার প্রশ্নের উত্তরে ওপাশ থেকে খবর এলো, নো, কাল রাতে প্যারিসে কেউ ফোন করেনি। কেউ ফোন করেনি? তাহলে আমাকে ফোনের কথা কে বলল? আজকের ঘটনাটি এখানে শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে নিত্য নতুন সত্য ঘটনা নিয়ে। ধন্যবাদ।